এবার আমরা জানবো সর্বসম বা কনগ্রুয়েন্স সম্বন্ধে। বিষয়টি প্রথমে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম এবিসি। তারপর আমি আরো একটি ত্রিভুজ অঙ্কন করলাম, যার নাম দিলাম পিকিউআর। এবার আমরা দেখি এই পিকিউআর ত্রিভুজটি, অর্থাৎ এই ব্লু কালারের ত্রিভুজটি এই রেড কালারের ত্রিভুজটির সঙ্গে পুরোপুরি মিশে যায় কিনা। তাহলে আমরা ব্লু কালারের ত্রিভুজটিকে নিয়ে রেড কালারের ত্রিভুজটির উপর বসাই, দিয়ে দেখি এটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারের ত্রিভুজটি রেড কালারের ত্রিভুজটির উপর সম্পূর্ণভাবে মিশে গেল। তাহলে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম বলবো। এবার বলতো ত্রিভুজ দুটি কেন একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে গেল? কারণ ত্রিভুজ দুটির আকার ও আকৃতি সেম, অর্থাৎ ত্রিভুজ দুটির সাইজ এবং শেপ একই, তাই মিশে গেল। আবার তুমি এইভাবেও বলতে পারো যে এবিসি ত্রিভুজ এবং পিকিউআর এই ত্রিভুজ দুটির এবি বাহুর সঙ্গে পিকিউ বাহুটি সমান, আবার বিসি ইকুয়াল টু কিউআর এবং এসি বাহু ইকুয়াল টু পিআর বাহু, এবং কোণ বি এর সঙ্গে কোণ কিউ সমান, কোণ সি এর সঙ্গে কোণ আর সমান, আর কোণ এর সঙ্গে কোণ পি সমান। তাই ত্রিভুজ দুটি একে অপরের উপর মিশে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে সর্বসম বলতে বোঝায় দুটি জ্যামিতিক চিত্রের আকার মানে সাইজ ও আকৃতি মানে শেপ সম্পূর্ণ একই হওয়া। অর্থাৎ একটি চিত্রকে অন্যটির উপর রাখলে যদি পুরোপুরি মিলে যায় তাহলে চিত্র দুটি সর্বসম। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বসম, এটা চিহ্নের মাধ্যমে কিভাবে লিখবো? দেখো, আমি প্রথমে এরকম ভাবে ত্রিভুজ এবিসি, তারপর কি করব না একটি সমান চিহ্ন দেবো, দিয়ে উপরে একটা ঢেউ খেলানো এরকম চিহ্ন দেবো, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। তাহলে ত্রিভুজ এবিসি, তারপর আমি সর্বসম চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম ত্রিভুজ পিকিউআর। এটা মানেই বোঝায় ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর সর্বসম। তাহলে সর্বসম বা কনগ্রুয়েন্স বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। জানবো আকার বা সাইজ বলতে আমরা কি বুঝি। দেখো, আমি প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম, এরপর এই বৃত্তের থেকে ছোট আর একটি বৃত্ত অঙ্কন করলাম। তাহলে দেখো, এখানে আমি একটি ছোট বৃত্ত অঙ্কন করেছি আর একটি বড় বৃত্ত অঙ্কন করেছি, যারা আকার বা সাইজে আলাদা আলাদা অর্থাৎ ভিন্ন। তাহলে আকার বা সাইজ বলতে আমরা কি বুঝবো না, কোনো বস্তুর বড় বা ছোট হওয়াকে আকার বলে। অর্থাৎ কোনো একটা বস্তু বড় বা ছোট কোনটা, সেটাই হলো তার আকার। এখানে যেমন দেখো, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, তাহলে এরা এরা আকারে ভিন্ন, কারণ একটা ছোট আকারের বৃত্ত আর একটা বড় আকারের বৃত্ত এখানে আছে। এটি সাধারণত মানে আকার বা সাইজ সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদির উপর নির্ভর করে। উদাহরণ, একটি ছোট বৃত্ত এবং একটি বড় বৃত্তের আকার ভিন্ন। আবার আমরা বলতে পারি একটি ছোট ত্রিভুজ আর একটি বড় ত্রিভুজ এর আকারও ভিন্ন। তাহলে আমরা আকার বা সাইজ বলতে কি বোঝায় সেটা জানলাম। এরপর আমরা জানবো আকৃতি বা শেপ কাকে বলে। দেখো, আমরা প্রথমে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো, তোমাকে যদি ত্রিভুজ এই নামটি বলা হয় তাহলে তোমার মনের মধ্যে যে চিত্রটি ভেসে উঠবে সেটি এইরকম। অর্থাৎ আমাদেরকে কেউ যদি ত্রিভুজ বলে তাহলে আমাদের মনের মধ্যে যে চেহারাটি ভেসে উঠবে সেটি হলো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র। সেটি এইরকম হতে পারে, আবার সেটি এইরকম হতে পারে। অর্থাৎ দেখো, একটি ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাদের নাম আলাদা হয়ে গেল, কিন্তু তারা দেখতে বা তাদের গঠন বা শেপ একই রকম। অর্থাৎ ত্রিভুজ মানেই তার তিনটে বাহু থাকবে এবং সেটা একটি সীমাবদ্ধ সমতলিক চিত্র হবে। সেটা সমবাহু ত্রিভুজ হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে, যাই হোক না কেন। তাহলে ত্রিভুজ যদি আমাদের বলা হয় তাহলে আমরা যে চিত্রটি ভাববো সেটি হচ্ছে
তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র। আবার যদি আমাদের বলা হয় বৃত্ত, তাহলে দেখো আমাদের মনের মধ্যে যে ছবিটি ভেসে উঠবে সেটি হচ্ছে এইরকম। এক্ষেত্রে দেখো একটি ছোট বৃত্ত আছে, একটি বড় বৃত্ত আছে। ছোট বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ছোট, আর বড় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে বড়। কিন্তু বৃত্ত বললেই আমরা একটা গোল চিত্র ভাববো। আবার যদি আমাদের বলা হয় বর্গক্ষেত্র, তাহলে আমরা যে চেহারাটি ভাববো সেটি হচ্ছে এইরকম, অর্থাৎ একটি সমতলিক চিত্র যেটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এবং প্রত্যেকটি বাহু সমান আর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত এদের একটি নির্দিষ্ট শেপ আছে। তাহলে আমরা দেখো আকৃতি বা শেপ কাকে বলে সেটা এবার লিখে ফেলি। না, কোনো বস্তুর গঠন বা চেহারাকে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি বস্তুটি দেখতে কেমন, তাকেই আকৃতি বলে। যেমন ত্রিভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র প্রত্যেকের আকৃতি আলাদা। উদাহরণ, সকল বৃত্তের আকৃতি একই কিন্তু ব্যাসার্ধ আলাদা। এবার আমরা জানবো ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার নিয়ম বা ত্রিভুজের ক্ষেত্রে কনগ্রুয়েন্স এর নিয়ম। আমাদের মোট 4টি রুলস আছে। তার মধ্যে প্রথম রুলস বা নিয়মটি হলো বাহু বাহু বাহু, অর্থাৎ সাইড সাইড সাইড, যাকে আমরা সংক্ষেপে এস 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 বলে থাকি। এস মানে হচ্ছে সাইড। প্রথমে আমি দুটি ত্রিভুজ অঙ্কন করলাম, একটির নাম এবিসি আর একটির নাম পি কিউ আর। এবার এই ত্রিভুজ দুটির বাহুগুলির মধ্যে কি সম্পর্ক হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ তুমি খুব সহজভাবে বলতে পারো যে এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যে কি সম্পর্ক থাকলে দুটি ত্রিভুজ একে অপরের ওপর সম্পূর্ণভাবে বসে যাবে, বা বলতে পারো একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে যাবে। অথবা তুমি এটাও বলতে পারো যে এই ত্রিভুজ দুটির বাহুগুলির মধ্যে কি সম্পর্ক থাকলে ত্রিভুজ দুটি আকার এবং আকৃতিতে একই হবে, অর্থাৎ ত্রিভুজ দুটির সাইজ এবং শেপ একই হবে। এটা সম্ভব কেবলমাত্র যদি সংশ্লিষ্ট বাহুগুলি ইকুয়াল হয়। অর্থাৎ আমরা যদি লিখতে পারি এবি ইকুয়াল টু পিকিউ, এবি বাহুর সাথে পিকিউ বাহু সমান, বিসি ইকুয়াল টু কিউআর, বিসি বাহুর সাথে কিউআর সমান, এবং এসসি বা সিএ ইকুয়াল টু আরপি সমান। তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ বাহু 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 বা এস 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 নিয়মটি হলো, যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। If the three sides of two triangles are respectively equal, then the two triangles are congruent. ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা বা কনগ্রুয়েন্সের দ্বিতীয় নিয়মটি হলো বাহু কোণ বাহু, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, যাকে সংক্ষেপে আমরা এস এ এস বলে থাকি। সাইডকে আমরা সংক্ষেপে এস লিখে থাকি এবং অ্যাঙ্গেলকে আমরা সংক্ষেপে এ লিখে থাকি। রুলসটি আমরা প্রথমে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম এবিসি, এরপর আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম পি কিউ আর। আমরা এবার এই ত্রিভুজের বা এই ত্রিভুজ দুটির দুটি বাহুকে আমরা ইকুয়াল দেখাবো এবং একটি কোণকে আমরা ইকুয়াল দেখাবো। যদি দেখো এবি বাহুর সাথে আমার সমান হয় পিকিউ বাহু, অর্থাৎ এবি বাহুর সাথে পিকিউ বাহু সমান, এবং বিসি বাহুর সাথে সমান বা ইকুয়াল হচ্ছে কিউআর বাহু, বিসি বাহুর সাথে এই কিউআর বাহু সমান। তাহলে দেখো আমাদের দুটো বাহু সমান দেখানো হয়ে গেল। আমরা কিন্তু আরেকটি বাহু সমান দেখাতে পারবো না। কেন? কারণ দেখো ফর্মুলাটাতে আছে বাহু কোণ বাহু, মানে হচ্ছে দুটো বাহু আছে। এবার আমাদের একটি কোণ সমান দেখাতে হবে। কোন কোণটি সেটি দেখো, আমি প্রথম ত্রিভুজের কোন বাহু দুটো নিয়েছি। প্রথম ত্রিভুজের বাহু নিয়েছি এবি আর হচ্ছে বিসি, এই দুটো বাহু নিয়েছি। তাহলে
এই বাহু দুটির মধ্যবর্তী কোণ কোনটি? দেখো এবি এবং বিসি বাহু দুটি মিলে যে কোণটি তৈরি করেছে সেটি হচ্ছে কোণ এ বি সি, বা আমরা বলতে পারি কোণ বি। আবার পি কিউ আর ত্রিভুজের আমরা যে বাহু দুটো নিয়েছি সেটা হচ্ছে পি কিউ এবং হচ্ছে কিউ আর। চিত্রে দেখো পি কিউ আর হচ্ছে কিউ আর। এই পি কিউ এবং কিউ আর এই বাহু দুটো যে কোণ তৈরি করেছে, বা এই বাহু দুটোর অন্তর্বর্তী যে কোণ বা অন্তর্ভুক্ত যে কোণ, সেটি হচ্ছে এই পি কিউ আর কোণ বা কিউ কোণটি। অর্থাৎ আমরা এক্ষেত্রে এই বি কোণের সঙ্গে এই কিউ কোণটিকে আমরা সমান দেখাবো। এক্ষেত্রে আমরা লিখব কোণ বি ইকুয়াল টু কোণ কিউ। তুমি যদি এক্ষেত্রে এ কোণের সাথে পি কোণ যদি সমান দেখিয়ে দিতে তাহলে কিন্তু হতো না। অর্থাৎ এস এ এস এই শর্ত অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে যে কোনো দুটি বাহু পরস্পর সমান হতে হবে এবং সেই বাহু দুটোর অন্তর্ভুক্ত যে কোণ সেটা সমান হতে হবে। এক্ষেত্রে তুমি যদি ধরো নিতে এ বি বাহুর সাথে তুমি সমান দেখাতে পি আর, ঠিক আছে, এ বি বাহুর সাথে তুমি সমান দেখাতে হচ্ছে পি আর, আর এসি বাহুর সাথে তুমি সমান দেখাতে কিউ আর। দেখো এসি এই বাহুটার সাথে তুমি সমান দেখাতে কিউ আর, এটা ঠিক আছে। তাহলে তোমরা এখানে কোন কোনটি সমান দেখাতে বলো তো? তাহলে দেখো এই ত্রিভুজের এই এ বি আর এসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ, তাহলে আমরা সমান দেখাতাম কোণ এ ইকুয়াল টু এই ত্রিভুজের হতো দেখো এই কোণটা, অর্থাৎ কোণ আর। তবেই কিন্তু ত্রিভুজ দুটো সর্বসম হতো। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখেছি এ বি ইকুয়াল টু পি কিউ, বিসি ইকুয়াল টু কিউ আর এবং কোণ বি ইকুয়াল টু কোণ কিউ। যদি এই শর্ত তিনটে সিদ্ধ হয় তাহলে এক্ষেত্রে যে ত্রিভুজ দুটো আমরা অঙ্কন করেছি বা ত্রিভুজ দুটো আছে তারা আকার এবং আকৃতিতে একই হবে, অর্থাৎ একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে যাবে, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এস এ এস রুলসটি হলো, যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ইংরেজিতে লিখলে আমরা লিখব ইফ টু সাইডস অ্যান্ড দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল রেসপেক্টিভলি দেন দ্য টু ট্রায়াঙ্গেলস আর কন। ত্রিভুজের সর্বসমতার তৃতীয় রুলসটি হলো কোণ বাহু কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, যাকে আমরা সংক্ষেপে বলি এ এস এ। এক্ষেত্রে আমরা প্রথমে ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রথমে আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম এবিসি, তারপর আমি আরো একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম পি কিউ আর। এ এস এ এই নিয়ম অনুসারে আমাদের এখানে দেখাতে হবে ত্রিভুজ দুটির দুটি কোণ হচ্ছে ইকুয়াল এবং একটি বাহু ইকুয়াল বা সমান। দেখো এক্ষেত্রে যদি আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখাই, অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করছি না, এক্ষেত্রে আমরা এ কোণের সঙ্গে সমান দেখাচ্ছি পি কোণ, অর্থাৎ কোণ এ ইকুয়াল টু কোণ পি। আবার আমরা কোণ বি এর সাথে কোণ কিউ আমরা সমান দেখাচ্ছি, অর্থাৎ আমরা লিখছি কোণ বি ইকুয়াল টু কোণ কিউ। তাহলে আমরা দুটো কোণ বা দুটো অ্যাঙ্গেল আমরা ইকুয়াল দেখিয়ে দিলাম এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে। এবার আমাদের একটি বাহু ইকুয়াল দেখাতে হবে, সেটা কোন বাহুটা। তুমি এই ত্রিভুজের যে কোনো বাহু তুমি ইকুয়াল দেখিয়ে দিলে তাহলে কিন্তু হবে না, তোমাকে ইকুয়াল দেখাতে হবে কোন বাহুটাকে। অর্থাৎ প্রথম ত্রিভুজের এ কোণের নিয়েছি আর বি কোণ নিয়েছি। প্রথম ত্রিভুজের আমরা যে কোণ দুটো নিয়েছি সেটা হচ্ছে এ কোণ আর হচ্ছে বি কোণ। তাহলে এই এ কোণ এবং বি কোণ উভয় কোণ টাচ আছে কোন বাহুতে? দেখো উভয় টাচ আছে হচ্ছে এই এ বি বাহুতে, তাহলে আমাদের নিতে হবে এই এ বি বাহুটার এই ত্রিভুজের। অর্থাৎ কোণদ্বয়ের অন্তর্গত বাহু, অর্থাৎ এই যে কোণ দুটো আছে এই কোণ দুটো যে বাহুটিতে লেগে আছে সেই বাহুটি নিতে হবে। দুটো কোণই লেগে আছে, তুমি কিন্তু এই বিসি বাহুটি নিলে হতো না, কারণ বিসি বাহুতে এই
বি কোণটা লেগে আছে, ঠিক আছে, এ কোণটা কিন্তু লেগে নেই, অর্থাৎ এ কোণটা টাচ নেই। আবার তুমি যদি বলতে এসি বাহু নেবো, তা হতো না, এসি বাহুর সঙ্গে এই এ কোণটা টাচ আছে কিন্তু এই বি কোণটা টাচ নেই। তাহলে আমরা এই ত্রিভুজের যে কোণ দুটো নিয়েছি, যেমন এখানে এ কোণ আর বি কোণ, এই কোণ দুটো টাচ আছে সেই বাহুটা নেবো, সেটা হচ্ছে এ বি বাহু। তাহলে এই ত্রিভুজের আমরা নিয়েছি কোন কোণ দুটো, কোণ পি আর কোণ কিউ, তাই তো? তাহলে কোণ পি আর কোণ কিউ সংলগ্ন বাহু হচ্ছে পি কিউ। তাহলে এক্ষেত্রে আমাদের দেখাতে হবে বা আমরা দেখাবো এ বি ইকুয়াল টু হচ্ছে পি কিউ। তাহলেই এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, অর্থাৎ ত্রিভুজ দুটি আকার এবং আকৃতিতে একই হবে বা সাইজ এবং শেপে একই হবে, অর্থাৎ ত্রিভুজ দুটি একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে যাবে, বা আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এ এস এ নিয়মটি হবে, যদি দুটি ত্রিভুজের দুটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই যে তাদের মধ্যবর্তী বাহু সমান হয়, তাদের মধ্যবর্তী বাহু মানে এই কোণ দুটো মধ্যবর্তী বাহু, দেখো এই কোণ দুটোর মধ্যবর্তী বাহু মানেই এই কোণ দুটো যে বাহুর সাথে টাচ আছে সেই বাহুটাকে বোঝাচ্ছে। ইংরেজিতে লিখলে আমরা লিখব if two angles and the included side of two triangles are respectively equal, then the two triangles are congruent. ত্রিভুজের সর্বসমতা বা কনগ্রুয়েন্সের ফোর্থ নিয়মটি হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নিয়মটি হবে সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ সংক্ষেপে আমরা বলবো আর এইচ এস। রাইট অ্যাঙ্গেলকে আমরা সংক্ষেপে আর লিখি, হাইপোটেনাস বা অতিভুজকে আমরা সংক্ষেপে এইচ লিখি, এবং অতিভুজ বাদে বাকি যে দুটো বাহু থাকে সেগুলোকে আমরা সাইড বা এস লিখে থাকি। তাহলে চলো আমরা নিয়মটি প্রথমে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এবিসি। এই এবিসি ত্রিভুজের এসি হলো অতিভুজ, এবি হলো লম্ব এবং বিসি হলো ভূমি। এরপর আমি আরো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম পি কিউ আর। এই পি কিউ আর ত্রিভুজের পি আর হলো অতিভুজ বা হাইপোটেনাস, এবং পি কিউ হলো লম্ব বা পারপেন্ডিকুলার, আর কিউ আর হলো ভূমি বা বেস। এখন এই ত্রিভুজ দুটো সর্বসম হতে গেলে কি হতে হবে, অর্থাৎ কোন কন্ডিশন সিদ্ধ করলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে। দেখো, এই সমকোণী ত্রিভুজ দুটোর ক্ষেত্রে এই বি কোণ আর এইখানে কিউ কোণ পরস্পর সমান। কেন? কারণ এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ হয় 90 ডিগ্রি, তাই এই দুটো ত্রিভুজের একটি করে কোণ 90 ডিগ্রি, তাই সেই কোণ দুটি সমান। আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ তাই এই 90 ডিগ্রি কোণ দুটি সমান সেটা আর দেখাবো না বা দেখাবার প্রয়োজন নেই, কারণ সমকোণী ত্রিভুজ মানেই একটি কোণ 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি কোণ দুটো উভয় ত্রিভুজের সমান হবে। তাহলে আমরা কি দেখাবো? আমরা দেখাবো এই ত্রিভুজের অতিভুজ দুটি সমান। প্রথমেই আমাদের দেখাতে হবে যে ত্রিভুজ দুটির অতিভুজ দুটি সমান, অর্থাৎ আমরা দেখাবো এসি ইকুয়াল টু পিআর। এরপর আমরা দেখাবো অতিভুজ বাদে বাকি যে দুটি বাহু আছে তাদের মধ্যে যে কোনো একটি সমান, অর্থাৎ আমরা দেখাতে পারি বিসি ইকুয়াল টু কিউআর, অর্থাৎ বিসি ইকুয়াল টু কিউআর দেখালাম। আবার এটা না দেখিয়ে কেউ এটাও দেখাতে পারতো অর এবি ইকুয়াল টু পি কিউ, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলেও হতো। তাহলে দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম বা কনগ্রুয়েন্স দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, অর্থাৎ আমাদের যে কন্ডিশনটি দেখাতে হবে সেটি হচ্ছে তাদের অতিভুজ বা হাইপোটেনাস দুটি ইকুয়াল এবং অতিভুজ বাদে বাকি যে কোনো একটি বাহু ইকুয়াল বা সমান। এবিসি এবং পিকিউআর ত্রিভুজ দুটির ক্ষেত্রে যদি এসি ইকুয়াল টু পিআর এবং বিসি ইকুয়াল টু কিউআর হয় তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ দুটি একে অপরের উপর সম্পূর্ণভাবে মিশে যাবে, অর্থাৎ ত্রিভুজ দুটি আকার এবং আকৃতিতে সেম, অর্থাৎ শেপ এবং সাইজ ইকুয়াল। চলো তাহলে আর এই যে নিয়মটি আমরা লিখে ফেলি। না, নিয়মটি হবে যদি দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু সমান হয়
তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ইংরেজিতে লিখলে আমরা লিখব ইফ দ্য হাইপোটেনাস অ্যান্ড ওয়ান করসপন্ডিং সাইড অফ টু রাইট অ্যাঙ্গেলস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল রেসপেক্টিভলি, দেন দ্য টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট।